হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব 5 disadvantages of delaying in buying life insurance। অর্থাৎ দেরি করে লাইফ ইন্স্যুরেন্স কেনার বা লাইফ ইন্স্যুরেন্স করার 5টা অসুবিধা কী। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দেরি করে যদি লাইফ ইন্স্যুরেন্স করেন তাতে আপনার কী ডিসঅ্যাডভান্টেজ হবে। এখন জীবন বীমা দেরি করে কেনার অনেক কারণ থাকতে পারে। সবার সামর্থ্য, আয় রোজগার, ব্যয় ইত্যাদি একই রকম হয় না, নানান সমস্যা থাকে। তাই অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা দেরি করে লাইফ ইন্স্যুরেন্স করছে। অনেকে কিন্তু অসুবিধা না, ইচ্ছাকৃতই দেরি করে লাইফ ইন্স্যুরেন্স করছে। যদি দেরি করে লাইফ ইন্স্যুরেন্স করা হয় তাহলে তাতে যে সমস্যাগুলো আসে সেটা সম্পর্কেও সচেতন থাকতে হবে। আমি দেরি করার ফলে কি কি অসুবিধা ঘটতে পারে সেটা জানলাম না, শুধু বসে থেকে দেরি করলাম এবং পরে সমস্যাগুলো ফেস করলাম, সেটা কোনো কাজের কথা নয়। সেই জন্যই আজকের এই আলোচনাটা, যেটা আপনাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই ভিডিওটা করছি। সুতরাং একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবেন, স্কিপ করবেন না। আর হ্যাঁ, আলোচনাটা শুরু করার আগে আমি আমার নিজের পরিচয় দিই। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মেটলাইফ ইন্স্যুরেন্স ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে রিপ্রেজেন্ট করি অ্যাজ ইন্স্যুরেন্স ম্যানেজার। আমার নাম সুপ্রিয় বিশ্বাস, আমি একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার। তো আমি সেই সমস্ত মানুষদেরকে সাহায্য করে থাকি যারা ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের জন্য অপেক্ষা করছেন এবং আমাকে তারা জিজ্ঞাসা করেন বা ফোন করে কন্ট্যাক্ট করেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট সেকশানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতেই পারে, তাহলে সেই প্রশ্ন কমেন্ট সেকশানে লিখবেন, আমি তার উত্তর দেব। বা আমাকে ফোন করে আপনার কোয়ারিজ থাকলে সেটা জানতে চাইতে পারেন, আমি ফোনেও সে উত্তর দেব। এখন আলোচনা শুরু করা যাক যে দেরি করে লাইফ ইন্স্যুরেন্স করার ঝুঁকিগুলো কী। 5টা ঝুঁকি আমি আলোচনা করব। প্রথম ঝুঁকি হলো যে রিস্ক অফ হেলথ ইস্যু। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বয়স বাড়ছে, আপনি প্রথম জীবনে কর্মসংস্থান হয়েছে, তারপরে সেটা ব্যবসাও করতে পারেন, সেটা চাকরি করতে পারেন, সেটা অন্য কোনো জীবিকা হতে পারে। আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি উকিল হতে পারেন, আপনি অন্য কোনো পেশাজীবী হতে পারেন, আপনি শিক্ষক হতে পারেন। কিন্তু যেই হন না কেন, যে কর্মের সঙ্গেই আপনি থাকুন না কেন, যখন থেকে আপনি আয় শুরু করেছেন আপনি তখন ইন্স্যুরেন্সটা করলেন না, দেরি করলেন। ইন্স্যুরেন্স করতে দেরি করলেন, তাতে কি হচ্ছে, আপনার কিন্তু বয়সটা বাড়ছে, বয়স থেমেছে। তো বয়স যখন থেমে নেই, বয়স বাড়ছে, আপনি ধরে নেওয়া যাক আপনি 25 বছর বয়সে আয় উপার্জন করা শুরু করেছেন, আপনি 35 বছর বয়স হয়ে গেল, তখনও পর্যন্ত প্রথম 10 বছরে কোনো ইন্স্যুরেন্স করলেন না। তাহলে 10 বছর বয়স যখন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে শারীরিক ক্ষমতা কমছে এবং শরীরে রোগ ব্যাধি আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। হয়তোবা কোনো অসুখ হয়েও গেল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তখন যদি আপনি গিয়ে ইন্স্যুরেন্স করতে যান, তাহলে প্রথম কথা হচ্ছে আপনার কী ধরনের অসুখ হয়েছে তার উপরে নির্ভর করবে আপনার ইন্স্যুরেন্সটা আদৌ হবে কি না। যদি বা হয় তাহলে প্রিমিয়াম কত হবে? স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় থাকলে যে প্রিমিয়াম হতো তার থেকে অনেক বেশি প্রিমিয়াম দিতে হবে। এটাই হলো রিস্ক অফ হেলথ ইস্যু। খুব গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা হামেশাই ভুলে যাই। এবারে আসি দ্বিতীয় ঝুঁকি। দ্বিতীয় ঝুঁকিটা কি না, ইনক্রিজড প্রিমিয়াম। আপনি একবার ভাবুন, বয়স যখন আমাদের বাড়তে থাকে তার মানে জীবনের ঝুঁকি বাড়ছে,
কারণ প্রতিদিন যাচ্ছে একদিন করে আমার আয়ু কমছে। আমি জানি না কতদিন আমার আয়ু, কিন্তু একদিন তো কমছে। এইভাবে দিন যাচ্ছে, মাস কমছে, মাস যাচ্ছে, বছর কমছে। তাহলে যত দিন যাবে তত কিন্তু জীবনের ঝুঁকি বাড়বে, রোগ ভোগের আশঙ্কা বাড়বে। তাহলে অল্প বয়সে সুস্থ অবস্থায় যে প্রিমিয়াম দিয়ে আপনি যতটা কভারেজ পেতে পারতেন, এখন বয়স বেড়ে যাওয়ার কারণে, জীবনের ঝুঁকি বেড়ে যাওয়ার কারণে, অসুস্থতা সম্পর্কিত ঝুঁকি থাকার কারণে আপনার প্রিমিয়াম কিন্তু অবশ্যম্ভাবীভাবে বাড়বেই বাড়বে। তাকে আপনি আটকাতে পারবেন না। এটা হলো দ্বিতীয় ঝুঁকি। এবারে আসি তৃতীয় ঝুঁকি। তৃতীয় ঝুঁকি কি? ফাইন্যান্সিয়াল ভালনারেবিলিটি। এটিও কম গুরুত্বপূর্ণ নয়। বিষয়টা ফাইন্যান্সিয়াল ভালনারেবিলিটি না, বয়স যখন আপনি বাড়িয়ে ফেলছেন অথচ জীবন বীমা করেননি, তখন কোনো কারণে অকস্মাৎ হঠাৎ করে দুর্ঘটনাজনিত কোনো কারণে বা অন্য কোনো কারণে আপনার যদি মৃত্যু ঘটে, তখন আপনার যারা পরিবার পরিজনরা রয়েছেন তারা অথই জলে পড়বে। কারণ আপনি জীবন বীমা করে যাননি। ফলে আপনি ভেবেছিলেন যে আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, এইভাবে দিন গেছে, মাস গেছে, বছর গেছে, ইন্স্যুরেন্স করেননি, বয়স বাড়িয়ে ফেলেছেন। হ্যাঁ, আপনি মৃত্যুর কথা কেউই ভাবে না, আপনিও ভাবেননি হঠাৎ করে, আপনিও এটা ভাবতে পারেন না। ইনফ্যাক্ট কেউই এটা ভাবে না যে কালকে কোনো অঘটনে আমি মরে যেতে পারি, কিন্তু সেটা ঘটে, আচ্ছারই ঘটে। এবং সেটা যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে পরিণাম কাকে ভোগ করতে হবে? পরিণাম ভোগ করতে হবে আপনার আপনজনদের। হঠাৎ করে তারা একটা ভয়ঙ্কর আর্থিক সংকটের মুখে পড়বে। এটাই হলো ফাইন্যান্সিয়াল ভালনারেবিলিটি। 4 নম্বর ঝুঁকিটা কি? মিসড ইনভেস্টমেন্ট আর্নিংস। সেটা কি? কিছু কিছু ইন্স্যুরেন্স আছে যেগুলোর সঙ্গে ইনভেস্টমেন্ট লিঙ্ক থাকে। এখন ইনভেস্টমেন্ট লিঙ্ক থাকলে লাভটা কি? না, বাজার দর অনুযায়ী তার উপরে ভালো দর পাওয়া যায়। যত দিন যায় তার উপরে মার্কেট রেটটা ভালো ওঠে এবং তাতে করে আপনার রিটার্নটা ভালো হয়। কিন্তু আপনি যদি দেরি করে ইনভেস্টমেন্টটা করেন, দেরি করে যদি ইন্স্যুরেন্সটা করেন, যে ইন্স্যুরেন্সটা ইনভেস্টমেন্ট লিঙ্ক, তা যদি দেরি করে করেন, তাহলে কি হচ্ছে? আপনার যে গ্রোথটা হওয়ার কথা ছিল, যে গ্রোথটা আপনার পাওয়ার কথা ছিল, একটা উদাহরণ, আপনি 25 বছর বয়সে যদি ইনভেস্টমেন্ট লিঙ্ক কোনো ইন্স্যুরেন্স করতেন, সেটা আপনি 30 বছর যদি রাখতেন, তাহলে 25 আর 30 55 বছর বয়সে, অর্থাৎ 30 বছর মার্কেটে থাকলে তার যে সিএজিআর, কম্পাউন্ড অ্যাভারেজ গ্রোথ রেট, তা বিশাল টাকা হতো, কারণ কম্পাউন্ডের হচ্ছে। কিন্তু আপনি কি করলেন না, 40 বছর বয়সে গিয়ে একটা ইনভেস্টমেন্ট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান নিলেন। 55তে গিয়ে আপনি কত বছর পেলেন? 15 বছর। তাহলে 15 বছরের গ্রোথ রেট আর যেটা আগে ছিল 30 বছরের গ্রোথ রেট নিশ্চয়ই এক হবে না, অনেক অনেক গুণ বেশি হবে 30 বছরের কম্পাউন্ড অ্যাভারেজ গ্রোথ রেট 15 বছরের তুলনায়। তাহলে আপনি সেই ইন্স্যুরেন্সটা করলেনই, কিন্তু আপনি লস করলেন ইনভেস্টমেন্টের রিটার্নের ক্ষেত্রে। এটা একটা ঝুঁকি। এই ঝুঁকিটা হলো কেন? না, আপনি দেরি করে ইন্স্যুরেন্স করেছেন সেই কারণের জন্য। পঞ্চম কারণ হলো লিমিটেড অপশন অফ রিটায়ারমেন্ট প্ল্যানিং, লিমিটেড স্কোপ অফ রিটায়ারমেন্ট প্ল্যানিং। বিষয়টা কি ভেঙে বলি। আপনি কাজ করতে করতে, সে ব্যবসা করুন, চাকরি করুন, পেশাজীবী হন, কোনো একটা বয়সে গিয়ে চাকরিজীবীর ক্ষেত্রে 60 বছর, শিক্ষকতা
প্রফেসর হলে 65 বছর, অন্য পেশাজীবী হলে আপনি বড় জোর 70 বছর বয়স পর্যন্ত কাজ করবেন, তারপর তো আপনাকে রিটায়ার করতেই হবে। তাহলে রিটায়ারমেন্টের জন্য আপনার একটা কর্পাস দরকার, একটা বড় টাকার দরকার। কেন না, ওই টাকাটা দিয়ে আপনার তখন ভবিষ্যৎ জীবনযাপন চলবে। তাহলে আপনি যদি দেরি করে ইন্স্যুরেন্স করেন, রিটায়ারমেন্ট কর্পাসের জন্য চিন্তাভাবনা করেন, প্ল্যানিং করেন, আপনি হাতে সময় পাচ্ছেন কত? আপনি 25 বছরের রোজগার শুরু করেছেন, 45 বছর বয়সে গিয়ে ভাবছেন এবার রিটায়ারমেন্টের জন্য আমাকে কর্পাস তৈরি করতে হবে। তাহলে আপনার হাতে সময় থাকছে চাকরিজীবী হলে 15 বছর। তাহলে 15 বছরে আপনি যদি রিটায়ারমেন্ট কর্পাস তৈরি করতে যান, আপনার 45 বছর বয়সে যে ধরনের দুর্ঘটনা তো যে কোনো সময় হতে পারে, আপনার বয়সজনিত কারণে যে ঝুঁকি আসছে, তার ফলে কিন্তু আপনার ইন্স্যুরেন্স বহু গুণ বেড়ে যাবে, প্রিমিয়ামের টাকা বহু গুণ বেড়ে যাবে। এবং গ্রোথ রেটটাও ততোধিক হবে না যতটা নাকি 25 বছর বয়সে বা 30 বছর বয়সে আপনি যদি শুরু করতেন, তার যে গ্রোথ হতো ফান্ডের, রিটায়ারমেন্ট ফান্ডের, সেই গ্রোথ কিন্তু হবে না। সেদিক থেকে রিটায়ারমেন্ট ফান্ডের ক্ষেত্রে, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রেও আপনার ঝুঁকি এসে যাবে। কেন না, আপনি দেরি করে ইন্স্যুরেন্স রিটায়ারমেন্ট প্ল্যান শুরু করেছেন, সেই কারণের জন্য। সুতরাং এই আলোচনা থেকে এটা একেবারে স্পষ্ট যে আপনাকে আপনার নিজের স্বার্থে যেদিন থেকে রোজগার করা শুরু করবেন, চাকরি হোক, ব্যবসা হোক, পেশা হোক, যেদিন থেকে আপনি কর্মসংস্থান পেয়ে কাজ করে রোজগার করা শুরু করবেন, সেদিন থেকেই আপনি শুধু বর্তমানটা নয়, ভবিষ্যৎ ভাবাটাও শুরু করতে হবে। ভবিষ্যতের পরিকল্পনাও গ্রহণ করতে হবে আপনার নিজের প্রয়োজনে, যাতে ভবিষ্যতে আপনি সঠিক পথেই চলতে পারেন, সচ্ছলতার সঙ্গে চলতে পারেন, এবং আপনার পরিবার পরিজন তাদেরকে নিয়ে যাতে সচ্ছলভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, তার উদ্দেশ্যেও আপনাকে কিন্তু দেরি করে ইন্স্যুরেন্স করলে চলবে না। আপনাকে যেদিন থেকে কাজ শুরু করছেন, রোজগার করা শুরু করছেন, তখনই আপনাকে ইন্স্যুরেন্সের কথা ভাবতে হবে, এবং ইন্স্যুরেন্স আপনাকে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে। আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ, নমস্কার।